देहरादून इंडियन मिलिट्री एकेडमी। जय हिंद सर। सर সেনা ক্যাম্পে একজন পুলিশ অফিসারের আসার কারণ? গুড মর্নিং স্যার, আমার নাম ইমা সুঙ্গি, বল্লমপুর থানার ইন্সপেক্টর। গতকাল আমার সেক্টরের পাশে একটা বড়সড় দাঙ্গা হয়ে গেছে স্যার। ঘটনাটা সোলজাররা ঘটিয়েছে স্যার। বলতে থাকুন। মাঝরাতের পরে আমি বার থেকে কল পাই, তিনি বললেন ওখানে এমার্জেন্সি হয়েছে। কেন জানি না স্যার। প্রথমে সবকিছু ঠিক ছিল, হঠাৎ একটা গোলমাল ঘটে, কিন্তু খুব বেশিক্ষণ ছিল না। মানে? আমি একজনের উপর 10 জন দেখেছি। গত রাতে আমি একজনকে 10 জনকে আহত করতে দেখেছি। জীবনে প্রথমবার এরকম দেখলাম স্যার। কে উনি? কোথায় উনি? কনস্টেবল, ওকে তাড়াতাড়ি স্যার, খোঁজো। কোথায় যাবেন স্যার? সে কোথাও যায়নি, ও ভেতরেই আছে, বিয়ার খাচ্ছে বসে। কে বে তুই? উত্তর দে, কে তুই? ওকে মারলি কেন? কথা বলছিস না কেন? তোদের মারলি কেন? রেগে গিয়েছিলাম। মানে? আমি রেগে গিয়েছিলাম। মানে রেগে গেলে সবাইকে তুই মারবি? আরে ও শালা একটা মিনিস্টারের ছেলে। মন্ত্রী তো কি হয়েছে, মাথা গরম হলে মন্ত্রীকেও মারবে। বলতো তোরা তো রাগ কেন? সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। সরি না? হ্যাঁ, আমায় টাচ করা সহজ হয় কি করে? সরি বল। সরি? আমি সুন্দরী, আমায় সবাই টাচ করতে চাও, তুমিও করেছো।
তোর মতো মেয়েকে টাচ করে কি করবো? ছেড়ে দাও আমায়। সরি বল, বল। সরি। চল। এই কে বে তুই? আমার গার্লফ্রেন্ডকে জ্বালাতন করার সাহস পেলি কি করে? ভালো চাস তো এর থেকে সরে যা, কারণ এ চায় সব ছেলেরা ওকে টাচ করে মজা নিক। বেবি। আবে কে বে তুই? বল নাম কি তোর? তোকে দেখিনি আগে এখানে, বলছিস না কেন? কে তুই? চেহারা দেখে মনে হচ্ছে না নর্থ ইন্ডিয়ান ভাই। সাউথের। তোর মাথা কি ঠিক আছে? সাউথ থেকে সে এখানে করছিস? চল সাউথের কথা। সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, ইস্ট বা ওয়েস্ট, আমাদের এখানে এতগুলো ইন্ডিয়া নেই। আমাদের একটাই ইন্ডিয়া। একটা কথা শুনে রাখ, আমার নাম সূর্যা আর আমার দেশ ইন্ডিয়া। ও, এই কারণে মেরেছিস? এটাই তো আমার প্রবলেম স্যার, মারার সময় ভেবে মারি না। এটা ডায়েটিং নয় যে মারার সময় গুনে গুনে মারবো, ফাইটিং। আমি এরকমই স্যার, আমার খিদে পেলে পেট ভরে খাই, ঘুম পেলে মন ভরে ঘুমোই, আর রাগ হলে ইচ্ছে মতো কেলাই। অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল, নোটিশ বোর্ডটার জন্য করছিলাম না। আপনাকে দেখে বুঝলাম নোটিশ বোর্ডটার কোনো ভ্যালু নেই। মামা, অ্যাস্ট্রাটা দাও তো। তুই খুব মজার লোক রে ভাই, কিন্তু এটা মিনিস্টারের ছেলের ব্যাপার, এখন মজা বুঝবি। চল তাহলে ওঠা যাক। 10,000 টাকা বের কর, আর একটা চিঠি লিখে ক্ষমা চেয়ে নে, তুই সমস্যা মিটিয়ে যাবে। আমি ক্ষমা চাইবো নাকি শুধু ফাইন দেবো? কেন, কি তুই টাকাটা দিতে চাস না? ও জানে না ও কার সাথে কথা বলছে। এই তুই জানিস তুই কোথায় আছিস এখন দাঁড়িয়ে? তুই এখন কোথায় দাঁড়িয়ে আছিস জানিস? থানায়। আমার কথাটা শোন, 10,000 টাকা বের কর, আর একটা চিঠি লিখে ঝামেলা শেষ কর। আমি ফাইন দেব না, আর ক্ষমাও চাইবো না। ডান্ডার বাড়ি খেতে চাস তুই এবার?
কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। Hands up! Beretta M9, 5-inch 50 meters 15 rounds magazine, barrel length 4.9 inches, unloaded weight 970 grams. শুরুতে আমাকে বলেছিল সে কারণ ছাড়া কাউকে মানে না স্যার, কিন্তু আমি শুনিনি স্যার। এখন আমি এখানে কোনো বিচার নিতে আসিনি, পিস্তল নিতে এসেছি স্যার। তাহলে ইউনিফর্ম পরা একজন পুলিশ পিস্তল হারিয়েছে। স্যার, সোলজার সুরিয়া কোথায়? 5 মিনিট আগে আমি ব্লক বিতে দেখেছি স্যার। এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে বলো। স্যার। না না, থামো। স্যার। ব্লক বি সন্ত্রাসীদের স্পেশাল সেল, ওখানে সুরিয়া কি করছে? বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, শানদার। কালকে আবার দিতে পারবেন আমাকে? একটু রাম মিলিয়েও দিতে পারেন, মজা চলে আসবে। সেটা আর সম্ভব নয়, এটা তোর শেষ বিরিয়ানি। তোর খাওয়া শেষ হলেই তোকে গুলি করবো। ভয় দেখানোর চেষ্টা করছে জানাব। কি মনে হচ্ছে আমি আমার সমস্ত গোপন কথা তোকে বলে দেবো, দেশকে ধোকা দেবো? তুই তো আগেই তোর নিজের দেশকে ধোকা দিয়েছিস, কারণ তুই নিজের দেশকে ভালোবাসলে কিভাবে নিজের দেশের ভালো করা যায় সেটা ভাবতিস, ইন্ডিয়ার ক্ষতি করার কথা ভাবতিস না। একটা কথা আমার মাথায় ঢোকে না, তোরা ইন্ডিয়াতে বোমা মারিস ঠিক আছে, কিন্তু নিজেদের দেশেই তোরা কেন মাঝে মাঝে বোম মারিস? তোরা কি পাগল নাকি? বোম মেরে স্কুল উড়িয়ে ছোট ছোট বাচ্চাদেরকেও মেরে ফেলিস। তোর কিসমতটাই খারাপ যে তুই আতঙ্কবাদী হওয়ার আগে আমার সাথে তোর দেখা হয়নি। যদি আগে আমার দেখা পেতিস, আতঙ্কবাদী হওয়ার কথা মাথাতেও আসতো না। কিন্তু তাও তোর এই খারাপ ভাগ্যের মধ্যে ভালোটা কি জানিস? তোর মতো একটা সন্ত্রাসবাদীও এই পবিত্র দেশে মরবে, তাও আমার মতো সোলজারের হাতে।
তোর কি কোনো লজ্জা নেই? গডফাদার, চল, একটু পাল্টাস নি। আসলে কর্নেল স্যার বেরোতে বললাম, তুই দরজায় লাথি মারলি। উনি তো কর্নেল নাকি? আরে সব আমারই দোষ। হ্যাঁ, 10 বছর আগে তোকে যখন রাস্তায় পেয়েছিলাম, তারপর তোকে নিজের ছেলের মতো বড় করেছি, আর্মিতে পাঠিয়েছি। আর এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। ওটো, চল। কি হলো? চল। কোথায় যাব? কোথায় যাবি? তুই এখনো জানিস না? না, তোকে আর্মি থেকে বের করে দিয়েছে। এখন তুই একজন সাধারণ যোদ্ধা, আমার মতো। চল রে। বের করে দিয়েছে? এইভাবে কি করে বের করতে পারে? সব কি ইচ্ছে মতো নাকি? হ্যাঁ, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। যাবি না? না, যাব না। এসব কি? আমি যাব না। ছোট বাচ্চাদের না, মতো আমি করা যাবো থামা না। তুই। আমি এখান থেকে যাব না। তুই এরকম করতে থাকলে সত্যিই মরে যাবি। মরতে চাই গডফাদার, তবে সেটা এখানে নয়, বর্ডারে গিয়ে মরবো। বর্ডার, বর্ডার, বর্ডার? কি আছে বর্ডারে? কি চাই জানি না আপনার কাছে এই ইন্ডিয়া মানে কি গডফাদার। আমার জন্য ইন্ডিয়া আমার বাড়ি। যখন আমি বর্ডারে দাঁড়িয়ে গোটা দেশকে একা রক্ষা করব, আর আমার উপর ভরসা করে এই দেশের কোটি কোটি মানুষ, 125 কোটি জনতা নিশ্চিন্তে ঘুমোতে পারবে, শুধু এই একটা মুহূর্তই আমার সারা জীবনে যথেষ্ট, যখন আমি বর্ডারে একলা দাঁড়িয়ে থাকব। কয়েকদিন আগে যখন হনুমন্তের বাবা বর্ডারে থাকাকালীন মারা গিয়েছিল, সবাই কেঁদেছিল, আমিও কেঁদেছিলাম। সবাই কষ্ট পেয়েছিল কারণ সেখানে সে মারা গেছে। কিন্তু আমার এটা ভেবে কষ্ট হচ্ছিল যে কেন সেই বর্ডারে তখন আমি ছিলাম না। এই মৃত্যু অনেক গর্বের গডফাদার। আমার সত্যি খুব হিংসে হচ্ছিল। একজন সোলজার এর থেকে বেশি আর কি চায়? এটাই তো সমস্যা। তোর স্বপ্নগুলো এত বড় বড়, তারপরেও তুই এত ভুল করিস। তাই নাকি গডফাদার? হ্যাঁ। তাহলে আমি নিজেকে বদলাবো, আমি নিজেকে বদলাবো গডফাদার। আগের বারেও তুই এটাই বলেছিলি। তাই নাকি? হ্যাঁ। কিন্তু এটাই শেষবার। তোমার দিব্যি, তোমার দিব্যি করছি, তোমার দিব্যি, তোমার দিব্যি। আমার মাথা থেকে হাত সরাও, সরাও। হয়তো এটা তোর জন্য শেষবার নয়, কিন্তু আমার জন্য শেষবার। গডফাদার, তোর দিব্যি। সুরিয়া যে ভুল করেছে আমি জানি স্যার, কিন্তু একজন সৈন্য হিসেবে ওর অনেকগুলো প্লাস পয়েন্ট আছে। মুখোমুখি লড়ার প্রেশারটা ও নিতে পারে, ও ভালো লিডার হতে পারে। আমি মনে করি না স্যার। ওই গ্যারিসনের সবচেয়ে সব শুটার। হ্যাঁ জানি, কিন্তু এখনো নিশ্চিত নই স্যার। এমনকি ছেলেটা দেশকে খুব ভালোবাসে, দেশের জন্য মরতেও পারে। সোলজার, ইয়েস স্যার। তুমি কি দেশের সুরক্ষার জন্য নিজের প্রাণ দিতে প্রস্তুত? আপনি অর্ডার দিলে এক মুহূর্তে প্রাণ দিতে পারি স্যার। ধন্যবাদ সোলজার। আমরা আগেও এ ব্যাপারে কথা বলেছি। ভালো থাকবেন স্যার। হ্যাঁ স্যার, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। স্যার, আমরা সব সময় পাকিস্তানকে পাল্টে যাওয়ার সুযোগ দিই স্যার। সুরিয়া তো আমাদেরই লোক। শেষ সুযোগ স্যার, শেষ সুযোগ। ঠিক আছে, ধন্যবাদ স্যার, কিন্তু একটা শর্তে।
কর্নেল কি আবার কাজে লাগতে বললো? বাদ দে, 99% তোর সুযোগ নেই। 1% তো আছে। আমার ক্যালমা এবার কোনো কাজে দেয়নি বাবু। কর্নেল একটা সাইন চেয়েছে। সে ঠিক আছে, কার সই? তুই সেটা পারবি না, ভুলে যা। আরে গডফাদার প্লিজ তাড়াতাড়ি বলো, কার সই? কে? সিএম এর? পিএম এর? পিএম এর সই হয়ে যাবে। লাস্টবার যখন স্যালুট করেছিলাম আমার প্রশংসা করেছিল। আমি অবশ্যই পারবো। আমি এখনই বেরিয়ে পড়ছি সই করাতে। সিএম পিএম কেউ না, তিনি একজন সাধারণ লোক। ভারতবর্ষের 1 নম্বর মনোবিজ্ঞানের অধ্যাপক। বিশ্বের সেরা 3 জনের মধ্যে একজন। মনোবিজ্ঞান বিভাগের হেড, ইউপিএফএল এর ডিন, মনোবিজ্ঞান ও বিদেশি ভাষার বিশ্ববিদ্যালয়। তিনি সেই লোকেরই সুপারিশ চেয়েছেন যে লোক এই দেশের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে বিবেচিত, কারণ মুখ দেখলে তার ভেতরটা পর্যন্ত পড়ে ফেলেন উনি। তার নাম অধ্যাপক রামকৃষ্ণ নামরাজি। এই হচ্ছে তোর বাবা, যে 10 বছর আগে তোকে এখানে ফেলে গিয়েছিল। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। শর্তটা খুবই সহজ। তোর প্রোগ্রেস রিপোর্টে তার স্বাক্ষর এনে দিতে হবে। সোজা হিসাবে তোর বাবার সই চাই। তাহলে শুধু আর্মিতে নয়, তোর একেবারে বর্ডারে পোস্টিং। শুধু একটা সিগনেচার, যাতে তোর দুনিয়াটা একেবারে বদলে যাবে। হয়তো এটার চেয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষর আনা সহজ ছিল রে, কিন্তু তোর বাবার স্বাক্ষর আনা কঠিন। ও বলছিল আপনি ওর বাবা হন, এটা কি সত্যি? বাবা সব সময় তোমার রিপোর্ট বইতে স্বাক্ষর করবে। থানার রিপোর্টও করতে হবে ভাবিনি। তুই আমার মাথা কেটে দিয়েছিস। মারপিট করা, লড়াই করা কিশোর বয়সের জন্য ভালো না। সবাই নিজের সমস্যা নিয়ে তোর বাবার কাছে যায়, তুই বাবার সমস্যা হয়ে দাঁড়ালি। বাবা তোকে এর জন্য পড়ালেখা শেখায়। আমি আর পড়াশোনা করতে চাই না, আমি বড় হয়ে গেছি। এবার আমি আমার ইচ্ছে মতো দেশের মানুষদের জন্য কাজ করতে চাই। কেউ আমার জায়গায় থাকলে সেও ঠিক আমার মতোই কাজ করত। শোনো,
সবাই এটা করতে পারে, কিন্তু প্রফেসর রামকৃষ্ণনের ছেলে এমন করতে পারে না। ও, তোমার সমস্যা তোমার ছেলে এইসব করছে বলে? বুঝলে? ঠিক আছে, তাহলে আজ থেকে তোমার কোনো ছেলে নেই। তোমার আজ থেকে কোনো ছেলে নেই। আমি চলে যাচ্ছি এই সব কিছুকে ছেড়ে। আমি জীবনেও আর তোমার মুখ দেখতে চাই না। প্রফেসর রামকৃষ্ণনের সাথে দেখা করব। আপনি সোলজার সুরিয়া? ইয়েস। আমি মেজর কিশোর। কেন, দেখে মনে হচ্ছে না? এসো। থ্যাংক ইউ। এসো, বসো। হ্যালো। হ্যালো। তোমাকে কি বলে ডাকবো? সুরিয়া। কেমন আছো তুমি? সবাই আমাকে ডাকে স্যার। 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 বেশ, কাজের কথায় আসি। তোমার সম্পর্কে বলো। মানে, কে তুমি? আমি একজন সোলজার। তুমি কে আমি সেইটা জিজ্ঞাসা করেছি, কি করো সেটা জিজ্ঞাসা করিনি। এবার বলো, তুমি আসলে কে? আমি একজন সোলজার। অন্যদের জন্য হু আর ইউ, হোয়াট আর ইউ আলাদা হতে পারে, কিন্তু আমার কাছে একটাই উত্তর। সুরিয়া একজন সোলজার। তুমি মনে করো সুরিয়া একজন সোলজার, কিন্তু বেশিরভাগ মানুষ জানে সুরিয়া একজন রাগী লোক। এটাই মানুষ সুরিয়া সম্পর্কে ভাবে। এবার বলো, তুমি কে? স্যার, আমার শুধু এখানে আপনার সই চাই। আপনি আমার কাছে উত্তর চাইলে আমাকে প্রশ্নটাকে আগে বুঝতে হবে। এই হু আর ইউ, হোয়াট আর ইউ এসব প্রশ্নের জায়গায় অন্য কিছু প্রশ্ন করুন। আমি চেষ্টা করব সব উত্তর দেওয়ার। ঠিক আছে মিস্টার সুরিয়া, আজ সময় শেষ। স্যার? কাল দেখা হবে ঠিক দুপুর 11টায়। স্যার, আজকেই কথা বলে নিলে সব কাজটা হয়ে যেত। শোনো, এই সময়টা পরিবারের, আর এটা নিয়ে আমি কোনো আপোষ করি না। দুপুর 11টা। উনি বললেন আমি নাকি একটা কেস। আমি কি পুলিশ স্টেশনে পড়ে থাকা কোনো ময়লা ফাইল নাকি? কি হয়েছে না হয়েছে এসব জিজ্ঞেস করে আজকে সাইন করে দিলেই হতো। আজকে রাতেই ফিরে যেতে পারতাম। মানে তার সিগনেচার নিতে হবে, কাল সকালে দেখা করতে হবে। ও একদিনে এসে একদিনের মধ্যে ফিরত চলে যাবেন? এটা কি কথা? হ্যাঁ, তা নয় তো কি। 1 বছর অপেক্ষা করেছি আমি, এবং এখনো করছি একটা সিগনেচারের জন্য। তার মানে আপনি পিএ নন? পিও, পাসপোর্ট অফিসার। অনেক মানুষের আমাদের সিগনেচারের প্রয়োজন হয়, তাই আমি এখনো রয়েছি এখানে। তার ক্ষমা পাওয়া বড়ই কঠিন ভাই। আমি প্রত্যেকটা দিন তার সামনেই দাঁড়িয়ে থাকি। দেখুন, কিচ্ছু ভালো লাগছে না কিশোর। বিরিয়ানি কোথায় পাবো? বিরিয়ানি ওই ট্রাভেল ব্লু মিররটা দেখতে পাচ্ছেন? আগে ওই বাড়ি যাওয়া যাক, ওখানে বসে ভালোভাবে ভাবা যাবে যে বিরিয়ানি কোথায় পাবো।
কোথায় পালাবি? কি দেখছিস? সর সামনে থেকে, আপনি সর। এই ভগবান, বাঁচলাম আমি। হ্যাঁ, একটুর জন্য মিস করে গেল। এই, ওকে জানেন? চেল্লার ছেলে। চাল্লা কে এসে? আমাকে খাবার দেবেন না? বিট্টু, এখানে কেন এসছো? জমির ব্যাপার নিয়ে? জমি আমার, কিন্তু ব্যবসাও আমার পিসি, সেইটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যা বলেছিলেন তাতে চাল্লাটা কে বে? মানুষ থেকে ভয় পায়, এটা তার ক্ষমতার কারণ। আমরা তাকে ভয় পাই না, বুঝতে পারছিস? চল। আপনি আমার লোক হাসিয়েছেন পিসি। আমার ক্ষমতা নিজের, আর লোকগুলো তাই ভাবে। তাই আমি একাই এখানে এসেছি। আমার বাবা সবসময় বলতো, বেশি সাহস ভালো না, কারণ জীবন সংক্ষিপ্ত। খাবার খুব ভালো ছিল মা। খাবার খেয়ে যদি না ঘুমোই বাড়ি যেতে পারবো না। ওগো, তুমি শান্ত হও গো। ঠিক আছে, এটা রেকর্ডিং এর জন্য। এবার তোমার পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক কেমন? আমরা 10 বছর আগে আলাদা হয়ে গেছি স্যার। কেন? আমার বাবার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না, বাড়ি ছেড়ে চলে গেছিলাম। কোনো বন্ধু আছে? বন্ধু আরে ও আমার বন্ধু হয়। বন্ধু হোক আর যাই হোক, আমি রেগে গেলে সবকিছু সমান। এই অনেক গেলেছিস, চল ক্লাস দে। এই ওঠ, বেরো সব। সালা ভুল ক্লাস। গার্লফ্রেন্ড? স্যার জ্যোতিকে? ইনফ্যাচুয়েশন কে? এমনি, মানে এমনি ওই ভালো লাগা। স্বপ্না? সে ক্যাম্পের একজন ক্রাশের মতো ছিল। আর তাহলে বর্ষা? ওই একমাত্র মেয়ে যাকে মন থেকে ভালোবেসেছি। আসলে এটা খুব সুন্দর একটা লাভ স্টোরি স্যার। আমি এটা সম্পর্কে জানতে চাই। আপনার সামনে আমার লাভ স্টোরি বলা ঠিক হবে না স্যার। লজ্জা না পেয়ে তোমাদের রোম্যান্সের গল্প বলো। প্রেমে ভুল হয়েই থাকে।
ঠিক বলেছেন স্যার। আমার লাভ স্টোরি শুরু হয়েছিল একটা ভায়োলেন্স দিয়ে। ব্রাদার, ভগবান আমাদের যে হাত দুটো দিয়েছে অন্য মানুষদেরকে সাহায্য করার জন্য আর দেশের পতাকাকে স্যালুট করার জন্য, মেয়েদেরকে বিরক্ত করার জন্য নয়। সরি বল। সরি বোন। কাকু, ও সুরিয়া। হ্যালো। ফ্রেন্ড নাকি মা? বয়ফ্রেন্ড কাকু। আমরা বিয়ে করতে চাই। তাহলে ওকে এখনো কিছু খেতে দাওনি কেন তোমরা? এক মুহূর্ত আমরা আলাদা হতে পারি না। যদি কিছু না বানিয়ে আনতে পারো তাহলে তাড়াতাড়ি করে কফি বানিয়ে নিয়ে আসো, বুঝলে? যাও। কফি আনার পর তুমি আবার জড়িয়ে থাকো, ওকে? যাও। এইদিকে আসো বাবা। আমার ভাই যে এখানে 1 মাসের ছুটিতে এসেছে। এর মধ্যেই প্রেম করা শুরু? আরে না না স্যার, আমরা প্রেম করছি 10 দিন হলো। নতুন গিটার নাকি? একদম ঠিক ধরেছেন, আপনি দেখছি খুব বুদ্ধিমান। আরে রাখো তোমার জ্ঞান বাবা, আর তোমার স্পিডটা কমাও, নিজের বর্ডারে অতিক্রম করো না। বর্ডার? আপনি জানেন না আঙ্কেল, গত 7 মাস ধরে বর্ডারে পা রাখার জন্য আমি স্বপ্ন দেখে চলেছি আঙ্কেল। বাবু, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি বর্ডারে যাওয়ার জন্য সব সময় শুধু স্বপ্ন দেখে যাই। বর্ডারে যাওয়া আমার একমাত্র গোল। এইটা আবার কি রকমের লক্ষণ? কি বললেন? বর্ডারে যাওয়া খারাপ লক্ষ্য? কিছুই না। আপনি জানেন বর্ডারে যাওয়া মানে কি? জানি না। শরীরের রক্ত গরম হয়ে যায়। আপনি কখনো গেছেন বর্ডারে? না। আসলে এই বয়সে বর্ডারে যাওয়া এমনিও মুশকিল, এমনকি আপনি গেলেও দাঁড়িয়ে থাকতে পারবেন না। এটা খুব খুব ডেঞ্জারাস, কখনো চেষ্টা করবেন না। হে ভগবান, কি রে এখনো কফি হয়নি? তাড়াতাড়ি আয়। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এসব ভাঙাভাঙি করছো কেন? ওর মাথা ভাঙতে পারছি না। কেন ওকে মারবে তুমি? 6 মাস আগে পুরো বাজারের সামনে ও আমার মাথায় মারে। ওরে বাবা! ফালতু লোক যত সব। ও কি আসলে তোমাকে? হ্যাঁ। তাহলে সুরিয়া বাবাকে চিনতে পারলো না কেন? মানুষ যাকে মারে তার কখনো মনে থাকে না, যে মার খায় তার সবসময় মনে থাকে। এবং আমি এটা সারা জীবনে কোনোদিনও ভুলবো না। ভায়োলেন্স দিয়ে শুরু হওয়া এই লাভ স্টোরিতে অনেক রোমান্টিক সিনও ছিল। সকালে ডুয়েট গাইতাম, দুপুরে ডুয়েট গাইতাম, সন্ধেবেলাতেও, আর রাতের বেলায় তো বাদ দিন। ঠিক আছে, বাদ দাও। গানের প্রতি আমার কোনো আগ্রহ নেই। স্যার, সম্পর্ক ভাঙলে কেন? একটা গাধার কালো নজর পড়েছিল আমাদের ওপর। ওকে সুরিয়া। ঠিক আছে স্যার, জয় হিন্দ। ওকে স্যার। ও আবার এখানে কেন? সোলজারের সাথে ওর আবার সম্পর্ক কিসের? ও তো সোলজার, আমাদের সঙ্গে কাজ করে। মামনি, 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 এখন থেকে তোমার জীবনে আর কোনো রকমের গান থাকবে না, বুঝতে পারলে? কেন কাকু? তুমি কি জানো না সে একজন সোলজার? সুরিয়া কোনো মিউজিক আর্টিস্ট নয়। কি? আমি একজন সোলজার, আর্মি আমার লাইফ, মিউজিক তো জাস্ট টাইম পাস। নেক্সট উইকেই আমি ডিউটিতে ফিরছি। কিন্তু কেন? বর্ষা, বর্ষা, স্যার স্মোক করতে পারি? না, তুমি পারবে না। জানি না কেন বর্ষা এভাবে চলে গেছিল। আমার ফোন ধরা বন্ধ করলো, মেসেজের রিপ্লাইও দিচ্ছিল না। আমি পাগল হয়ে গিয়েছিলাম। 4 দিন পর হঠাৎ একদিন আমার দরজার সামনে
বর্ষাকে দেখতে পাই। সুরিয়া কিচ্ছু বলবে না বর্ষা, আমি তোমাকে সুরিয়া! বলেছি আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সরি সুরিয়া, আই এম সরি। না। প্লিজ আমার কথা শোনো, প্লিজ চলে যাও, প্লিজ ডোন্ট টাচ মি, আমি তোমাকে চলে যেতে বলেছি বর্ষা। প্লিজ আমার কথা শোনো। তুমি অনেক ভালো সুরিয়া, তোমার সাথে ঝগড়া করে থাকতে পারি না। আমি তোমায় ভালোবাসি, তোমার কাজ নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। ভেবেছিলাম এত বড় জীবনে একটাই স্বপ্ন, কিন্তু তুমি বললে যে মিউজিক শুধুই তোমার হবি। আমি জানতাম না যে তুমি একজন সোলজার। আমি অনেক কষ্ট পেয়েছিলাম, তাই আমি চুপচাপ ছিলাম। এখন কেন এসেছো? আমি তোমায় ছাড়া বাঁচবো না। কোনো কিছুর বিনিময়ে আমি তোমায় হারাতে চাই না। বর্ষা, I really missed you. আই মিসড ইউ টু। I really missed you, বর্ষা। আমিও তোমাকে মিস করেছি। আমাকে আর কখনো একা ছেড়ে যেও না। এমনটা আর হবে না। আর যাবে না তো? না। 4 দিন ধরে আমি এই ঘর থেকে বেরোইনি, পুরো পাগল হয়ে গিয়েছিলাম। চলো বাইরে যাই, আমি রেডি হয়ে আসছি। তোমার জন্য একটা ভালো গান বানিয়েছি। হ্যাঁ সুরিয়া, কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। কথা বলবে না? কি নিয়ে কথা? মানে আমাদের নিয়ে। ওকে, আমি তাহলে স্নান করে রেডি হয়ে আসি, তারপরে এসে। সুরিয়া, আসলে এটা এটা আমাদের এখনই বলা উচিত। এক্ষুনি? হ্যাঁ, এই ব্যাপার নিয়ে আমাদের চিন্তা করা উচিত। ভালোভাবে? ভালোভাবে মানে কি? সুরিয়া, একটু বোঝার চেষ্টা করো। যাই হোক না কেন, তুমি একজন সোলজার, আর এটা মেনে নিতে আমার একটু সময় লাগবে। জানিও না বাবা মেনে নেবে কিনা। এই থামো থামো, তোমরা সবাই আমাদের মতো সোলজারকে কি জঙ্গি বলে ভাবো? সুরিয়া প্লিজ রাগ করো এই, না। একদম চুপ। আমি সোলজার বলে কনভিন্স করবো, সবাইকে কনভিন্স করে বেড়াবো। রাগ করো না সুরিয়া প্লিজ। কে রাগ করছে? আমি কোনো রাগের মাথায় বলছি না, শান্তভাবে বলছি। লুক অ্যাট মি। তোমার বাবার সাথে কথা বলবো, তার যদি আমাকে পছন্দ না হয় তাহলে কি হবে? আগে এইটা বলো। সরে যাও। আমি ওনার সাথে কথা বলবো। হ্যাঁ বললে ঠিক আছে, না বললে কি হবে? যদি না বলে তো তুমি কি করব? এমনটা কেন ভাবছো? এই দেখো, ড্রামা করো না, আগে উত্তর দাও। সুরিয়া ছাড়ো আমায়, প্লিজ ছাড়ো। আগে আমার উত্তর দাও। আমি তোমাকে বলেছি আমার কথার উত্তর দিতে। ছাড়ো আমায়। যদি তিনি রাজি না হন তাহলে কি হবে বর্ষা? রাজি না হলে কি করব? সুরিয়া ছাড়ো আমায়। আমায় ভুলে যাও। তোমায় ভুলে যাব? তোমার বিয়ে করার জন্য বাবার পারমিশন চাই, আর রোজ রাতে আমার বেডরুমে আসার জন্য সুরিয়া চুপ তখন করো। পারমিশনের দরকার হয় না? না প্লিজ বাজে কথা বলো না সুরিয়া। এই, রাগ হলে মানুষ এভাবেই কথা বলে, বারে নাচতে চায় না। হ্যাঁ। মামুনি কি হয়েছে? এই, আপনাকে কে আসতে বলেছে? সুরিয়া, গেট আউট। উনি আমার কাকু। আমার তাতে কিছু যায় আসে না, এটা পার্সোনাল ম্যাটার। এই, বুঝতে পারলেন না? আপনাকে এখানে দরকার নেই। তোমার কি কোনো জ্ঞানবোধ বলে কিছু নেই? সুরিয়া, তুমি আমার কাকুকে মারলে? এই কমেডিয়ানকে 6 মাস আগেও মেরেছিলাম, আরেকবার মারলে ক্ষতি কিসের? ও, সেটা তোমার এখনো মনে আছে? আপনার এই বদনটা কি ভোলার মতন? আমি এসেছিলাম আমার পরিচয় দিতে, আর জিজ্ঞেস করলে নতুন গিটার বাবা। মাথা মোটা তো মাথা মোটাই থাকবে। আমার কাকুকে আমি বাবার মতো মনে করি, আর তাকে তুমি মারলে?
কখনো ক্ষমা করব না যতক্ষণ না তুমি হাঁটুর ওপর বসে কাকুর কাছে ক্ষমা চাও। কাকু তোমায় ক্ষমা করলে তবেই আমি ক্ষমা করব। ইনি নিজেই একজন কমেডিয়ান, এনার আবার দাদা আছে, তাহলে এনার বড় ভাই তোমার বাবা একজন কমেডিয়ানই তো হবে। এনার মতো লোকের কাছে আমি মাথা নত করবো? হতেই পারে না, অসহ্যকর। এই ব্রেকআপ, এই কারণে আমরা আলাদা হয়েছিলাম। স্যার, সমস্ত ঝগড়াই মেয়েদের জন্যই শুরু হয়, কিন্তু ঝামেলা শেষটা এমন ভাবে করবে যেন সব আমাদেরই দোষ। বাহ, এটাও একটা ট্যালেন্ট স্যার। সূর্যা, আজকের জন্য যথেষ্ট। কাল আবার কথা হবে 11টায়, ঠিক 10:30। আহা, জ্যাকেটটা খুব সুন্দর। যে মেয়েটা এই জ্যাকেটটা দিয়েছিল সে আরো বেশি সুন্দরী ছিল। ওই মেয়েটাকে দেখো, দেখে মনে হচ্ছে একদম আমার এক্সের মতোই দেখতে। যদি তুমি তাকে মিস করো সবাইকে তার মতোই দেখাবে। তাকেও কি তোমার এক্সের মতো দেখতে? একটা কথা ভাবিনি তো, শুধু ওই মেয়েটাকেই আমার এক্সের মতো লাগছে কেন? এই কিশোর, হ্যাঁ এই কিশোর, আরে এদিকে আয়। সূর্যা, আরে কিশোর, আমি এখানে। সূর্যা, এই সোলজার। ও হাই, এই ওই আমার ফ্রেন্ড। এই নাও স্যান্ডউইচ। এই স্যান্ডউইচে চিজ নেই, চিন্তা করো না। আমি এটা আশা করিনি। কি? আমাকে দেখে তুমি আবার আমার সাথে কথা বলবে, আমাকে লাঞ্চে ডাকবে। তুমি সত্যিই ভালো। কুল, ঠিক আছে। আসলে আমিও তোমাকে দেখতে পেয়েছিলাম। তাই নাকি? সত্যি? তুমি আমাকে দেখার 2 মিনিট আগে। এত তাড়াহুড়ো কিসের? তাহলে আমায় ডাকলে না কেন? ডাকতে তো চাইছিলাম, কিন্তু সেলফ রেসপেক্টের জন্য আটকে গেলাম। আসলে সেদিন আমাদের মধ্যে এত ঝামেলার পর আমি দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার সাথে কথা বলি কিভাবে? লোকেরা ভাববে যে আমার কোনো ক্যারেক্টারই নেই, কোনো স্ট্যান্ডার্ডও নেই। আবার পেঁচাল শুরু। মানে সেদিনকে আমাদের মধ্যে অত ঝামেলার পর আবার তোমার সাথে বসে কথা বলা ঠিক নয় না? বর্ষা, কথা বলো না। কি ভাবো আমার কোনো আত্মসম্মান নেই? ও গড বর্ষা, আমি সেটা বলতে চাইনি। তুমি কি আমাকে একজন চিপ মেয়ে ভাবো? তোমাকে দেখার পর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। আমি আমার লজ্জাকে ছুঁড়ে ফেলে দিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি কি জানো? কারণ আমি চাই, আমি কেয়ার করি। কি? আমার ক্যারেক্টার আছে। আর যাই হোক, আমি তুমি নই। সেদিন ব্রেকআপের কথা বলেছিলে, এবার আমায় বলতে দাও। আর নিতে পারছি না। ব্রেকআপ। আমাদের তো আগেই ব্রেকআপ হয়েছে, আবার কিসের ব্রেকআপ? বর্ষা দেখো, আমি তোমার দেওয়া জ্যাকেটটা এখনো পরি। বর্ষা, আমি তোমাকে দ্বিতীয়বার হারাতে চাই না। বর্ষা দাঁড়াও। বর্ষা, বর্ষা। মানুষের জীবনে সাধারণত পরিবার, কাজ, বন্ধু, ভালোবাসা এইসব থেকেই থাকে, কিন্তু তোমার এসবের মধ্যে কিছুই নেই। আমার মতে তোমার সিরিয়াস সমস্যা আছে। তুমি কি জানো কি সমস্যা? হ্যাঁ আমি জানি স্যার। তুমি কি সেটা মেনে নিয়েছো? না, আমি জানি আমার রাগটা বেশি, কিন্তু সেটা ভুল আমি মনে করি না। আবেগ, তোমার আবেগ অনেক বেশি সূর্যা। যদি কারো আবেগ এত বেশি থাকে আর সে যদি এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে, সে যা করে সঠিক মনে করে, নিজের স্বার্থ আর আবেগকে মনে রেখে। তোমার মতো একজন সব সময় একাই থাকে। ভুল তোমাকে আটকানো।
তুমি যদি এরকমই থাকো কিছুই অর্জন করতে পারবে না, আসলে চিরকাল একাই থেকে যাবে। কিছু হয়েছে কি? হাসছো কেন? কিছু না স্যার। দেখো সূর্যা, আমার কথা ভালো না লাগলে চলে যাও, না বুঝলে জিজ্ঞাসা করো, কিন্তু হেসো না। ঠিক আছে স্যার, আপনি বলুন। না, বলো হাসছিলে কেন? আমার মনে পড়ছিল যে ঠিক একই কথাগুলো আমাকে আগেও কেউ বলেছিল। তোমার মনে আছে? আমি জানতাম আপনি প্রশ্ন করতে করতে শেষে আমার ব্যক্তিগত জীবনের প্রশ্নে আসবেন। কি ব্যক্তিগত ব্যাপার? ব্যক্তিগত নয়, আমার পরিবারের সাথে সম্পর্ক। জানেন না, এটা সবচেয়ে আজব ব্যাপার যে আপনি আমার পরিবারের সম্বন্ধে জানতে চাইছেন। কি স্যার, আপনি জানেন না আপনার সাথে আমার কি সম্পর্ক? এটা আমার কাজ। স্যার প্লিজ। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনার সিগনেচার আমার লাভ স্টোরির কি সম্পর্ক, যেখানে আমার ফাইল পড়ে আমার সম্বন্ধে সবকিছু জানতে পারবেন? আর এটা কাজের পদ্ধতি সূর্যা। এটা পদ্ধতি নয় স্যার, এটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন। আপনি চান আমি নিজের মুখে আমার ব্যর্থতার গল্প বলি আর আপনি সেটা শুনে আনন্দ পান। ইউ লাইক ইট, কারণ আপনি আপনার জীবনে অন্যদেরকে রিজেক্ট করেছেন, আর আপনাকে রিজেক্ট করা একমাত্র মানুষ এই আমি, আর এটা সহ্য করতে পারেন না। এটা আমার দুর্ভাগ্য যে আর্মি থেকে আপনার সিগনেচার আমাকে আনতে বললো, আর আপনি আমার এই অবস্থার অ্যাডভান্টেজ নিয়ে আপনার ফুল স্যাটিসফ্যাকশন মিটিয়ে নিচ্ছেন। তোমার কি এখনো মনে হয় না এটা আসলে তোমার রাগ? ইগো? একটু আগে আপনি কি বললেন জানো? আমি ইগোর ফার্স্ট স্টেজে আছি, কিন্তু আপনি নিজে ইগোর লাস্ট স্টেজে আছেন, সেটা আপনি জানেন? এত বছর পরে আমাদের দেখা হলো। কোনো বাবা তার ছেলেকে অনেক দিন পর দেখলে সবার আগে হাউ আর ইউ জিজ্ঞেস করে, হু আর ইউ করে না স্যার। সবাই জানে আপনি একজন দারুণ মনোবিজ্ঞানী, ওয়াও দ্য গ্রেট সাইকোলজিস্ট, কিন্তু আমার তো এরকম মনে হয় না। আমার তো মনে হয় আপনি একজন জাস্ট সাধারণ বাবা। স্যার, ইউ আর নাথিং বাট আ ভেরি 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 অর্ডিনারি ড্যাডি। আর তুমি কে? একজন বাবার মতো প্রশ্ন করছি, আসলে তুমি কে? সূর্যা, তুমি কি জানো তুমি যখন আমায় ছেড়ে চলে যাও সেই সময় তোমার সব স্মৃতিও আমি ভুলে যাই। জানো কেন? কারণ আমি কখনোই তোমায় চাইনি। বিয়ের কিছু নিয়ম আছে, কিন্তু সন্তান ছিল অপ্রয়োজনীয়। সেটাই হয়েছিল। আমার থেকে ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে জাস্ট তুমি জন্ম নিলে। তুমি যদি রামকৃষ্ণনের ছেলে হতে, তোমার ব্যবহারও রামকৃষ্ণনের মতো হতো। এবার তুমি বুঝলে তুমি একটি অপ্রয়োজনীয় সন্তান। বুঝছো আমি কি বলছি? তুমি এই সুন্দর পৃথিবীতে এসেছ মূল্যহীন হয়ে। তাহলে জন্ম দিতে কে বলেছিল? কে বলেছিল আমাকে জন্ম দিতে? আমি বলেছিলাম তোমাকে? তোমাকে কি আমি বলেছিলাম বাচ্চা না চাইলে মেডিকেল থেকে প্রোটেকশন কিনে নিতে? সেটা করোনি কেন? জীবনে এত পড়েছো আর খবরের কাগজে কখনো কন্ডোমের অ্যাড পড়োনি? নিকুচি করেছে সাইকোলজিস্টের। সূর্যা, এখানে স্মোক করা যায় না। I can and I will. I will smoke here. অন্যদেরকে উপদেশ দেওয়ার বদলে আগে নিজেকে ঠিক করো, নিজে গিয়ে ডাক্তার দেখাও। শালা ফাটের সাইকোলজি। কি বললেন তখন? কি বলেছিলেন যেন আপনি? আমি নাকি আপনার স্মৃতিতে নেই? আপনি ভুল বলছেন স্যার। আপনার গোটা জীবনের আমি একটা অংশ। আপনার মনে হচ্ছে আমি আপনার ছেলে, সেটা সবাইকে বলে দেবো। সারা জীবন ধরে কামানো আপনার রেপুটেশন হারানোর এই ভয়টা না, তার একটা অংশ আমি। আপনার স্টুডেন্টরা যখন জানতে পারবে আমি আপনার ছেলে, আর তখন আপনার যে অপমানটা হবে না, সেই অপমানের অংশ আমি। আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার অংশ আমি। আমার মা আমাকে 9 মাস গর্ভে রেখেছিল, আর আপনি আপনার মাথায় আমাকে বয়ে বেড়াচ্ছেন আপনার সারাটা জীবন ধরে। এই বোঝার দায়িত্ব আপনার। তুমি ঠিক। আমি তোমার জন্য চিন্তিত, এবং এটাই সময় সেটা ছুঁড়ে ফেলে দেওয়া।
আমি অডিটোরিয়ামের সব ছাত্রদের চাই এখনই। এটা প্রচন্ড জরুরি। গুড ইভিনিং প্রিয় ছাত্ররা। সূর্য, তোমাদেরকে জানিয়ে রাখি, সূর্য আমার সাইন নিতে এসেছে সোলজার হয়ে ফেরার জন্য। তোমরা যেটা জানো না সেটা হলো সূর্য আমার ছেলে, ও আমার সন্তান। এটা স্বীকার করতে আমি লজ্জিত। খুশি হয়েছ? তুমি যা চাইতে আমি তাই বললাম। এখন কি সব ঠিক আছে? কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমার চেয়ে ভালো। তুমি আমাকে সংশোধন করতে চাইছিলে, আমি নিজেই করে ফেললাম। প্রত্যেকদিন ঘুম থেকে ওঠে তুমি ভাবো তুমি কিভাবে ব্যর্থ হয়েছ, কিন্তু কখনো কি চেষ্টা করেছো সেগুলো সংশোধন করার? ভয় পাও? তুমি এখানে আমার সিগনেচার নিতে এসেছো। আমাকে শেখানো তোমার কাজ নয়। এত সাহস কি করে পেলে? বেরিয়ে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। হ্যাঁ, কোথায় যাব? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারলাম না। আপনি মিটিং ডেকে সবার সামনে আমাকে আপনার ছেলে বলে অ্যানাউন্স করলেন। হ্যাঁ স্যার, দেখুন, আপনার মধ্যে যেমন ফিলিংস নেই, আমার মধ্যে কোনো ফিলিংস নেই। মনে হয় আমি আপনাকে যা বললাম আপনি তা বুঝতে পারেননি। আমার কোনো অ্যানাউন্সমেন্ট চাই না, আমার শুধু আপনার কাছ থেকে একটা সই চাই। স্যার, আমার ভাগ্যটাই এত খারাপ যে আপনার কাছ থেকে সই নেওয়ার পরেই আমি একমাত্র বর্ডারে যেতে পারি। আমার কাছে সেকেন্ড কোনো অপশন নেই স্যার। স্যার, আমাকে বর্ডারে যাওয়ার থেকে যে হাত আটকাবে সেই হাত আমি ভেঙে দেবো। সেটা বাবার হাত হলেও কোনো অসুবিধা নেই। ওকে, তো আপনি সই করে দিন আর আমি চলে যাব। কেন আমি স্বাক্ষর করব? আপনার সই না করার কারণটা কি? রোজ আমাকে ডাকেন, আমার থেকে কিছু ফালতু গল্প শোনেন, রোজ মিটিং করেন, আর তারপরে জীবন ভালোবাসা সম্পর্কে আপনি উপদেশ দেন। আপনি কি আমার জীবন নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানাবেন নাকি? কোনো কাজের মতো কাজ বলুন, যা করলে সই করে দেবেন। উনি কোনো ভালো কাজ করতে বললে সেটা করে আমি সইটা নিতাম। 21 দিন। কিসের 21 দিন সময় দিলাম। মনোবিজ্ঞানের একটি পদ্ধতি আছে, কেউ যদি টানা 21 দিন প্রশিক্ষণ আসা ভালো, তাদের রাগ আর খারাপ দিকগুলো ভুলে গিয়ে সব করবে। হ্যাঁ, কাল থেকে চেষ্টা করো তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো। আর আমি 21 দিন ধরে তোমার আবেগকে নিয়ন্ত্রিত করো। প্রমাণ করে দাও যে সূর্য একজন স্বার্থপর নয়, একজন সোলজার। দেশের প্রতি তোমার ভালোবাসা, বর্ডারে যাওয়ার স্বপ্ন। প্রমাণ করে দাও যে তোমার দুর্বলতাই তোমার শক্তি। শুধু একটা কেন, আমি 100টা সই করব। বাহ 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 বাহ, এইবার আপনি কোনো কাজের কথা বললেন। স্যার, এটা যদি আপনি কয়েকদিন আগে বলতেন তাহলে আমার হাফ টার্গেট কমপ্লিট হয়ে যেত। আমি এই চ্যালেঞ্জটা নিলাম। স্যার, একটা খাতা পেন নিয়ে আপনার সামনে রেডি করে রাখুন। ঠিক 22 নম্বর দিনে এই স্টেজে এসে আপনার থেকে সই নিয়ে যাব। আপনি নিজের থেকে স্বীকার করবেন আপনি হেরে গেছেন, আর আপনার থেকে সই নিয়ে আমি ঠিক এই দরজা দিয়ে বেরিয়ে যাব। এই, চুপ, এই, একদম চুপ। কোনো শব্দ করবি না। এই, এটা তোর বাপের রাস্তা নাকি? চড়ে যা, রাস্তা দে।
এই তুই জানিস তুই কার গায়ে হাত কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। সব ব্যাপারে চাল্লার নাম নিস কেন? নিজের করার সাহস নেই? তোর দ্বারা না হলে বাপের ধুতি নিয়ে ঘোর, তাহলে রাস্তাটাকে খালি কর। এটা কি সুরিয়া, তুমি মাত্র 21 দিনের চ্যালেঞ্জ নিয়ে চলে এসছো? আরে 20 মিনিটও টিকতে পারবে না। আমার বাবা বলেছে কাল থেকে আমাকে মাথা গরম না করতে, তার মানে আজকে অবধি কারোর উচিত নয় আমার মাথা গরম করানো। তো যে ভুল করবে তুমি তাকেই মারবে। তুমি জানো তুমি কাকে মেরেছো? তুমি এখানে তোমার বাবার সিগনেচার নিয়ে এসছো, কিন্তু এই শহরে ওর বাবার হুমকি চলে এখানে। কাল থেকে তুমি ওর শত্রু হয়ে যাবে। লড়তে তোমাকে হবেই কিশোর, হয় ওর নইলে নিজের বাবার সাথে, নিজের সাথেও। আমি নিজেই নিজের শত্রু, এই যুদ্ধ আমার নিজের সাথেই। কে চাস তুই? যদি নিজের করার সাহস না থাকে, বাপের ধুতি নিয়ে ঘোর। কিছু হয়নি বাবা, আমি দেখে নেব। সুরিয়া চ্যালেঞ্জের প্রথম দিন শুরু করেছে। ভেতর দিকে শ্বাস নিন, আবার শ্বাস ছাড়ুন, আবার ভেতরে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, ভেতর দিকে শ্বাস নিন, আবার শ্বাস ছাড়ুন।
সমস্যা? এসব কেন? শপিং এ ব্রেসলেট আর বুদ্ধমূর্তি কিনতে। হ্যাঁ, এটাই ভালো। থ্যাংক ইউ। প্রথম দিন শেষ। হ্যাঁ সোলজার। কেমন কাটলো? একটা বন্দুকের মতো, যে বন্দুকে গুলি নেই, যে বন্দুককে কখনোই চালানো যায় না। এই উইদাউট টেস্ট স্যালাড খাওয়া, রোজ লাফিং ক্লাবে যাওয়া, অকারণে হাসতে থাকা, এসব বুঝতে পারছি না। ও, এটা তোমার আসল সমস্যা। তুমি সবসময় এই পার বা ওই পারেই থাকবে। মিডিল লুপটা চেনো না নাকি? সবকিছুরই এপার হয় আর ওপার হয়, এই মাঝের পার কোনটা? মাঝপথ আমাদের জীবনে হলো ম্যানেজ করে চলা। যারা এটা মেনে চলতে পারে তাদের কপাল খুলে যায়। ম্যানেজ করা? এই বন্ধ কর। এরা আবার শালা কি শুরু করলো? কারা? আরে চাল্লার ছেলেগুলো। চল বাড়ি যাই। সোলজার চল, সোলজার চলো। আরে তারা সবসময় মানুষের সমস্যা করতে বেড়ায় ভাই। খেয়ে দিয়ে কোনো কাজ না থাকলে কি করবে? বাবাই, মা, পরের মাসে ডেবারির ডেলিভারি আছে, কিন্তু ওর এখনই ব্যথা উঠে গেছে। ও এখন জন্ম দিতে পারবে না, এতে অনেক ঝুঁকি আছে। তার উপর ওর বাবাও এখানে নেই। ডক্টর এক্ষুনি এই ইনজেকশনগুলো চেয়েছেন। ওষুধগুলো এক্ষুনি একবার এনে দিয়ে যেতে পারবি? বাইরে গন্ডগোল হচ্ছে, শুধু ড্রিঙ্কস আছে, ওষুধ নেই। আমি সব নিয়ে আসছি। সাবধানে যেও সোলজার। আর একটু তাড়াতাড়ি যাস। সাবধানে যেও, রাস্তায় ছেলেরা আছে। সাবধানে যেও সোলজার। কে ভাঙচুর করলে? সব তো ঠান্ডা হয়ে গেল। সালা বাকরে যোগাযোগ করেছে নাকি? এই এদিকে আয়। কে রে তুই? আগে তো দেখিনি। নতুন এসেছি, এখন দাঙ্গা চলছে, এর মধ্যে বেরোনো বারণ জানিস না? তাই তো বাড়ি চলে যাচ্ছি। যা। এই ওটা কি? তো রাতে ওটা কি? আচ্ছা খোল। কি এইটা? একজন মহিলা গর্ভবতী, এটা খুব দরকারি, প্লিজ। এখানে দাঙ্গা চলছে, এটা তোর কাছে কে বিক্রি করেছে? কেউই দেয়নি, শাটার খুলে আমি নিয়ে নিয়েছি। সবাই সবকিছু করে, তাহলে আমরা দাঙ্গা করছি কেন বল? এই কেউ বাঁচুক বা মরুক আমাদের আসে যায় না। 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে যাতে তোকে না দেখা যায়। 1 2 3, তাড়াতাড়ি যা। 4। ইনজেকশনটা এনেছিস? ও পাইনি, চালার লোকেরা ওকে আটকে দিয়েছে, ওষুধটা রাস্তা ফেলে দিল। আমি বলেছিলাম তোকে যেতে না, কিন্তু তুই আমার কথা শুনলি না।
থ্যাংক ইউ। এইটা করতে গেলো? জানতাম এরকম কিছু হবে, তাই সেফটির জন্য আরেকটা নিয়েছিলাম। কি সত্যি চিন্তা করা শুরু করেছো? একেই বলে ম্যানেজমেন্ট ভাই। কিসের ম্যানেজ করা? একটা ভাগানোর জন্য, একটা লাগানোর জন্য, তাই না? কোনো মারামারি হবে না, গন্ডগোল না। আমি শিওর তুই সিগনেচার পেয়েই যাবি ভাই। ঠিক আছে, ও সময় মতো ওষুধ নিয়ে এসেছে, কিন্তু দাঙ্গার মধ্যে আনলো কি করে? আমি শুধু ওকে ওষুধ আনতে বলেছিলাম, কিন্তু তুমি তো অন্য কিছু বলেছিলে। এ বাড়িতে তোমার ব্যবহার একজন প্রফেসরের মতো হয়ে গেছে। আমার ভালো লেগেছে। ওকে খেতে নিয়ে এসো। কোনো দরকার নেই, সামান্য সাহায্য করেছো, ঘরে ডাকার দরকার নেই। আমি কখনো আমার ভাইকে বুঝতে পারলাম না, জানো কি? তাই তো আমি এটা তৈরি করে রেখেছিলাম। এটা ওকে দিয়ে দিও রাজ। হ্যালো, তুমি কি মনে করো আমার ওর জন্য খাবার নেব কেন আমি? যদি সেটাই, তবে ওকে বাড়িতে নিয়ে আসো। সত্যা পাগল হয়ে গেলে নাকি? হয় ওকে বাড়ি আনো, আর না হয় এটা নিয়ে যাও। হে ভগবান। মালটা মানে কি করছে বুঝতেই পারছি না। খাবারটাকে এড়ানোর চেষ্টা করছে। খিদে পেলে তো খেতেই পারতো, সমস্যাটা কি? আমার সেটা মনে হচ্ছে না কিশোর, ব্যাপারটা মনে হয় অন্য কিছু। মা পাঠিয়েছে, মানে আমি কালকে ওষুধ নিয়ে এসে সাহায্য করলাম, তাই এটা দিয়েছে নাকি? হ্যাঁ, তোমার জন্য। একটা ব্যাপার জানো, আমি আমার শত্রুকেও খাবার খাওয়াতে পারি। আমিও তাই। আমি শত্রুর বাড়িতে থেকে সেখানে খেতেও পারি। এটা বাড়াবাড়ি। খাবার পর ধুয়ে বাড়িতে দিয়ে এসো। কংগ্রাচুলেশন সোলজার, আজকে খাবার নিয়ে এসেছি, কাল সিগনেচারটা করেই দেবে। আমি আপনার জন্য ওয়েট করবো স্যার। আমি ভেবেছিলাম সুরিয়ার কেসটা আমি সমাধান করে ফেলেছি, কিন্তু আসলে কিছুই না। কিন্তু আমার যেটা অসুবিধা মনে হয়েছিল, জানি না কি হবে। এই থামো। এই মেডিসিন, তুমি এখানে? কি ব্যাপার? আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, এখন তোরটা দরকার আমার। এই চালিয়েছে না? ওকে, সাবধানে থাকিস ভাই। আরে কিশোর, সাবধানে থাকিস ভাই। নাম চাল্লা ভাই, গাড়ি রেডি। এই, তৈরি হ। এই দুনিয়াতে সবচেয়ে কঠিন কি জানো মুস্তাফা? অন্য কারোর কথা মতো চলে না।
না স্যার, ওই জন্য কারো স্বপ্ন পূরণটা সবচেয়ে কঠিন। তোমার মেয়েদের এখনো বিয়ে হয়নি, ছেলেকে এখনো ডাক্তার বানানোর আশা, পুরো পরিবার তোমার উপর নির্ভর। কিন্তু তোমার এই অবস্থা, মানুষকে টাকা সুখী করে, সম্মান দেয় না। এটা মাটি নয়, জমিটা ব্যবহার করো মুস্তাফা। হয়তো আপনার একটু জমি চাই, কিন্তু আমার কাছে এটা মসজিদ। এটা আমার মতো একজন সোলজারকে রাষ্ট্র থেকে দেওয়া পুরস্কার ও সম্মানের মতো। আমি বিসর্জন দিয়েছি, তাই এটা নিয়েছি। এখনো মনে আছে যেদিন আমি প্রথমবারে জমিতে পা রেখেছিলাম। দয়া করে এটা বিক্রি করতে বলবেন না মুস্তাফা। আমার মনে হয় তুমি আমাকে চেনো না। আমি চাইলে এক্ষুনি অনেক কিছু করতে পারি। পারেন স্যার। এখন 4 জন নিয়ে এসেছেন, এর আগে 400 জন ছিল। আপনি তো আগেও বলেছিলেন এই জমিটা আপনি ছিনিয়ে নিতে চান। আপনার লোক আমাকে মারধর করলো। আর আমি আমার পাহাড়, যতই মারামারি করুক, জমিটা কিন্তু তারা নিতে পারেনি। আমি আবারও মাঝামাঝি করতে প্রস্তুত। তুমি কি চিল্লার বিরুদ্ধে যাবে? তুমি তো ঠিক করে দাঁড়াতেই পারো না। এর আগে আমি আমার দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়েছি। যদি আমার বাড়ি সমস্যায় পড়ে, তাহলে আমি আবার জীবনের বাজি রাখতে প্রস্তুত। আমি জানি তুমি শহর থেকে অনেক দূরে থাকো, তাছাড়া তুমি সমাজ থেকেও দূরে থাকো। পালো, 4 দিন সময় দিলাম, যেখানে ইচ্ছা পালাও। আমার কথা শোনো, বেঁচে যাবে। সালাম আলাইকুম সাহেব। শুনেছি আপনি সুভাষচন্দ্র বসুর ড্রাইভার ছিলেন, কিন্তু আপনার ছেলের গাড়িতেই সমস্যা। দয়া করে শেখান। বাবা ছেলে একই? হ্যাঁ, শোনো, তোমার বাবা দাদা ভারত নিয়ে যা বলে সবটা কিন্তু সঠিক নয়। শুনে রাখ, ভারত আমার উপর নির্ভরশীল। ওদের কথা শুনিস না, মারা পড়ো। ওর মাথাটাও নষ্ট করে ফেলেছে। এই চলো বেরোই। কিশোর, কিশোর, কোথায় গেলে? কি হলো সূর্যা? চাল্লা আমার গাড়িতে উঠে আমাকে দিয়ে কুকুরের মতো এদিক ওদিক গাড়ি চালিয়েছে। তো তুমি কি করতে চাও? কিশোর, সে আমার পাশে বসেই জালিয়াতি, চাঁদাবাজি, জোর সবকিছু করেছে। আরে কিছু মনে করো না। আরে সে তো সাহায্য করতে চেয়েছিল। সে কি তোমাকে কাউকে মারতে বলেছিল? না, বলেনি। তাহলে তো রাগ করছো কেন? রাগ হবে না মানে? সে আমার পাশে বসে এগুলো সব করেছে। এটা তার কাজ। আরে এখন এসব বাদ দাও, চলো ডিনার করি আমরা। ড্রিঙ্ক করবো? হ্যাঁ। কিশোর, তুমি বুঝতে পারছো না আমার ব্রেনে এখন কি চাপ পড়ছে? কিসের চাপ? তোমার কি মনে হয় তোমার একার ফার্স্টেশন আছে? আর কাউর নেই? এই দেশে প্রত্যেকটা মানুষের কষ্ট আছে, তারা সবাই মাল খায়। এই নাও, নাও। আর না। মদ খেয়েছো? এখন সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, সব ফার্স্টেশন দূর হয়ে যাবে। কাল সকালে ঘুম থেকে ওঠার পর নিজের কাজে মন দাও। কিছু কি শুনলে আমার কথা? কি যে মনে করে নিজেকে, মাথা খায় সালাদিনরা। সোলজার, তুমি একজন সাধারণ মানুষ। তুমি বুঝবে না কিশোর। তুমি বর্ডারে যেতে চাও না? চাল্লার মতো লোক এদেশে প্রত্যেকটা জায়গাতেই আছে। তো কি হয়েছে বলো? কিন্তু আমার চোখের সামনে সে এইসব গাড়িতে কিছু- উঠেছে, তুমি তাকে উঠতে বলনি। নাও, নাও সোলজার। গুড মর্নিং সোলজার। গুড মর্নিং মেজর। এখন কেমন লাগছে? কাল রাতে মনে হয় মাথাটা একটু বেশি গরম হয়ে গেছিল।
তার মানে ভালো উন্নতি হয়েছে। চাল্লার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, আমার থেকে সাহায্য চাইলো, আমি তাকে সাহায্য করেছি, ব্যাস। ওয়েলকাম ভাই। এখন আমি বুঝতে শুরু করেছি কিশোর, জীবন যেভাবে চলে জীবন সেভাবেই যেভাবে চলবে। চলবে। আমরা সাধারণ মানুষ। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। আমি এখনই বাবা আর বর্ষার সাথে দেখা করতে চাই, আর যদি কোনো সমস্যা হয়। ফ্রিজে 2 বোতল আছেই। তুমিও ভালো উন্নতি করেছো মেজর। থ্যাংক ইউ। আবার যদি কোনো সমস্যা হয়, কমপক্ষে একটা রাস্তা তো আছে সমাধান করার। চমৎকার বলেছো। হ্যাঁ মেডিসিন, আমাদের বসের তোমার এই গাড়িটা খুব পছন্দ হয়েছে, তাই এটা নিয়ে গেলাম। ওই মোটর সাইকেলটা ইউজ করো। উনি একজন মিলিটারি ছিলেন, কিন্তু এখন একজন দেশদ্রোহী। আমাদের একজন অবসরপ্রাপ্ত সোলজার মোস্তফা দেশকে ধোঁকা দেওয়ার কথা ফাঁস হওয়াতে আত্মহত্যা করেছেন। ও আপনি? হ্যাঁ মেডিসিন, কি খবর? ঠিকঠাক। ও চার্লের খুব ভালো বন্ধু। ও এখানে 2 দিনের জন্য থাকবে। নিজেরই ঘর মনে করুন। মদ আছে? হ্যাঁ, বিয়ার আছে। আমি বিয়ার খাই না। ব্র্যান্ডি আছে? ব্র্যান্ডি তো নেই। কিনে নিয়ে আয়। ওকে, 5 মিনিট। আনোয়ার, এটা কি করছিস তুই? বাবা তো নিজেই নেই, এসব মেডেল দিয়ে কি হবে? যাও ফেলে দাও। আনোয়ার, এগুলো কোনো সাধারণ মেডেল না বাবা, এগুলো তোর বাবার সম্মান। দাদু, তুমি চুপ করো। তোমার জন্যই বাবার মাথা নষ্ট হয়েছিল, আর আমার বাবা দেশের জন্য এত করে কি হলো? শেষ পর্যন্ত বাজে লোকেদের হাতে মরলো। আমার বাবা একজন মিলিটারি আর্মি ছিল আর মরলো একজন দেশদ্রোহী হয়ে। মা, বাবা বলেছিল চিন্তা না করতে, কারণ আমাদের দেশ সাহায্য করবে, কিন্তু আমাদের দেশ তো বাবার লাশকে কোনো রকম সম্মান দিল না। একদিন সবার সামনে সত্যিটা এসে যাবেই রে। তোমার কোনো ধারণাই নেই বাইরে কি হচ্ছে। বাইরে গিয়ে দেখো, চাল্লা আমাদের জমি নিয়ে নিয়েছে। তুই বুঝবি না রে বাবু, তুই এখনো অনেক ছোট। তুমি বুঝবে না, এখন দেশ কিভাবে চলে তুমি জানো না। এই দেশ কখনোই সাহায্য করে না দাদু। এ কথা বলার সাহস তুই কিভাবে পেলি? আমি আবারও বলবো, এই দেশ সাহায্য করে না। এটা আমার দেশ নয়। এই দেশের জন্য যতই করো, এই দেশ কখনো কাউকে সাহায্য করে না। আর এরকম একটা স্বার্থপর দেশে আমি একদম থাকতে চাই না। এই, তুই কোথায় যাচ্ছিস? যাস না। সূর্যা ওকে সাহায্য করেছে বলে ওর মা ওকে খাবার পাঠিয়েছে। এবার আমি সূর্যাকে ওর মায়ের কাছে ফিরিয়ে আনবই। কি বলছো তুমি? তোমার ছেলে আসবে। ও এখানে আসবে? জানো ও কোথায়?
ওকে কার মতো দেখতে? ও তোমার ছেলে। এবার বলো। মা, মা, একটা বছর না, 2 বছর না, পুরো 20 বছর তুই ঘর কেন ছেড়েছিস সেটা জিজ্ঞেস করব না, কিন্তু তুই আমাকে কেন বলিসনি বল? তোর বাবার সাথে সমস্যা ছিল, এখানে আমার দোষটা কোথায়? এতটা সময় তুই আমার সামনেই ছিলি, কিন্তু আমাকে কিছুই বলিসনি। তোরা বাবা ছেলে কি করে এভাবে ছিলিস? আসলে তোরা শুধুই স্বার্থপর। মা প্লিজ শোনো আমার কথা। ধরবি না আমাকে, ধরবি না। একটা বার ফোন করিসনি মা, যে কেমন আছিস, মা প্লিজ। যে আমি কেমন আছি। মায়ের কথা মনে নেই না? মা শোনো, আসলে তা নয়। যা যা, তুই যা, আসবি না তুই, আর ফিরবি না তুই। চলে যা, চলে যা, চলে যা। যখন এই চ্যালেঞ্জ শুরু হয় মনে করেছিলাম সুরিয়া শুধু একদিনে টিকবে, কিন্তু এখন আর মাত্র একটা দিন বাকি। স্বপ্ন পূরণ হওয়ার দেরি নেই আর। কি ভালো লাগছে তো? আপনি কি সুরিয়া? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার আপনাকে ডেকে পাঠিয়েছে। এনার ছেলের নাম মোস্তাফা। গত মাসে 16 তারিখে এমআর মলে ওর মৃত্যু হয়। ওখানে গিয়ে আমরা জানতে পারি সিসিটিভি ফুটেজ মিসিং, কিন্তু অন্য একটা ক্যামেরায় আপনাকে দেখা যায়। আপনি কি অস্বাভাবিক কিছু দেখেছিলেন? অস্বাভাবিক কিছু না। বাবু, ওরা আমার ছেলেকে মেরেছে, কিন্তু বলছে আত্মহত্যা। তুমি হয়তো সেখানে কিছু দেখেছো, একটু মনে করার চেষ্টা করো। সেখানে কে ছিল? হয়তো ছাল্লা, নাকি তার ছেলে? আমার মনে পড়ছে না। মনে করার চেষ্টা করো ভাই। স্যার, ইনি কাউকে দেখেননি। ইনি মিথ্যে বলবেন না স্যার, ইনি খারাপ মানুষ নন। আমি জানি আপনি কে। রমেশ, স্যার, সবাই একবার এদিকে এসো। তোমাদের বলেছিলাম না আমার জীবনের এক মানুষের গল্প যে আমায় অনুপ্রাণিত করে। হ্যাঁ স্যার, সোলজার সুরিয়া। ইনি সেই ব্যক্তি, আমার একমাত্র অনুপ্রেরণা, এক আদর্শবাদী মানুষ। স্যার, আপনার মনে আছে 2 বছর আগে আপনি দিল্লিতে ছিলেন? আমাদের গোটা ব্যাচের সাথে আপনার দেখা হয়েছিল স্যার। প্রত্যেকে নিজের স্বপ্নের কথা বলেছিল স্যার, কিন্তু আপনি স্বপ্নের অর্থ বুঝিয়েছিলেন স্যার। স্বপ্ন, স্বপ্ন সবাই দেখতে পারে। সেই স্বপ্ন হয়তো পূরণ হয়, কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার পরেও কি আপনারা একই ব্যক্তি থাকবেন যেমনটা আগে ছিলেন, নাকি মাঝখানে কম্প্রোমাইজ করে নেন? স্বপ্ন পূরণের পরে যখন আপনারা পিছনে ফিরে তাকাবেন, তখন শুধুমাত্র আপনাদের ফেলে আসা পায়ের চিহ্ন দেখতে পারবেন, আগের কম্প্রোমাইজ করে আসা চরিত্রকে নয়। নিজের ক্যারেক্টার হারিয়ে ফেলা মানে জীবনটাকেও হারিয়ে ফেলা। এমন জীবনের থেকে মরে যাওয়াও অনেক ভালো।
কাজের অনেক চাপ থাকে স্যার, কিন্তু আদর্শ কখনো ভুলি না স্যার। কোনো আপোষও করি না। স্যার, একটা ছবি তুলতে পারি? হ্যাঁ, অবশ্যই। স্যার একটু হাসুন স্যার। স্যার, আরে তুই, দুনিয়াটা অনেক ছোট তাই না সোলজার? অবশেষে তোকে পেলাম। কি করবি এবার? তোকে নিয়ে অনেক মাথা খারাপ হয়েছে মনে হচ্ছে তোকে। কিন্তু তোর ভাগ্যটা ভাই, তোর যেমন বর্ডারে যাওয়া জরুরি, তেমন করে আমার কাজটা শেষ করা ইম্পর্টেন্ট। তুই সবকিছু ভুলে যা, যা তুই দেখেছিস। তুই যদি বর্ডারে মরা দেখে যদি না সহ্য করতে পারিস, তাহলে এখানকার মরাটাও পারবি না। যা দেখেছিস সব ভুলে যা, যা দেখেছিস ভুলে যা, যা দেখেছিস ভুলে যা। প্রমাণ করে দেখাও যে তোমার দুর্বলতা গুলোই তোমার শক্তি। যা দেখেছিস ভুলে যা, উত্তরটা দে। তুই যা কিছু দেখেছিস ভুলে যা, যা কিছু দেখেছিস ভুলে যা। সব ভুলে যাব। చోట మొదలైందో వలస ఎందాక దిగిపోయావో తెలుసా అగ్గిలా రగిలిన ఆశయం ఎక్కడో మాయమైనావులే నీలో నువ్వెప్పుడో। ছাত্র বন্ধুরা, আলেকজান্ডার পৃথিবী জয় করেছিলেন। মহাত্মা গান্ধী হিংস্রতা ছাড়া সূর্য নিজের বিরুদ্ধে জিতেছে। তুমি সঠিক সূর্য, আমি হেরে গেছি। আর কোনো কিছু তোমার বর্ডার যাওয়া থেকে আটকাতে পারে না। আমি এখনই সই করে দিচ্ছি। দাঁড়ান স্যার, সই করবেন না। আমি জিততে পারিনি, বরং জেতার চেষ্টা করার জন্য নিজের ক্যারেক্টারকে হারিয়ে ফেলেছি। সবাই আমাকে আনফিট বলেছিল স্যার, কিন্তু আমি তা মানিনি। আজ মানছি আমি আনফিট। আমার মতো ক্যারেক্টারলেস ব্যক্তি একজন সোলজার হওয়ার উপযুক্ত নয়। জানেন আগে আমি কেমন ছিলাম? নিজের ওপর গর্ব ছিল, নিজেকে আর্মিতে দেখে গর্ব হতো।
কিন্তু এখন এখন নিজেকে দেখে আর গর্ব হয় না স্যার। স্যার, আপনি আমাকে বলতেন না আমি সবসময় একাই থাকবো, কিন্তু আমার এরকম কখনো মনে হয়নি, কারণ আমি ছিলাম আমার ভালো বন্ধু, কারণ আমি নিজেই নিজের সাথে থাকতাম। কিন্তু আজ আমার কাছে সবকিছু আছে স্যার, নিজের পরিবার আছে, আমার ভালোবাসা আছে, আপনি সই করলেই আমার চাকরিও হয়ে যাবে। কিন্তু আমি কোথায় স্যার? এখন আমার নিজের খুব একাকিত্ব বোধ হচ্ছে স্যার। এটা এমন একটা ফিলিংস যেন আমি নিজের বেস্ট ফ্রেন্ডকে মিস করছি স্যার। মাইসেলফ, এখন আমার ভেতর আমি নিজেই নেই। নিজের মধ্যে যদি নিজেই না থাকি, আশেপাশের লোকেদের কি দরকার? আমার স্বপ্নটা কি স্যার? বর্ডারে গিয়ে মানুষদেরকে রক্ষা করা, কিন্তু সেটা এভাবে লাশেদের ওপর হেঁটে। শুধু লক্ষ্যে পৌঁছানোটাই সব, কিভাবে পৌঁছলাম সেটা যায় আসে না। আমার মুখ দিয়ে একটাও শব্দ বেরোয়নি যখন সে মারা গেল। আমি কোনো রিয়াক্টই করিনি তখন। নিজের ওপর রাগ হচ্ছে, প্রথমবার নিজের ওপর ঘেন্না হচ্ছে যে সেটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। ওদিকে একজন মানুষ নিজের চরিত্র নিয়ে বেঁচে আছে কারণ আমি তাকে বলেছিলাম, আর সেখানে আমি নিজের জীবনে কি করে এরকম করতে পারি? এইভাবে বেঁচে থাকার মানেটা কি স্যার? না স্যার, কোনো স্বপ্ন পূরণের জন্য আমি নিজেকে বদলাতে পারবো না। আমি জানি না আমি ভুল নাকি আমি ঠিক, কিন্তু আমি এরকম, এটাই আমার ক্যারেক্টার। আমার নিজের স্বপ্ন পূরণ করার বদলে নিজের ক্যারেক্টারকে খোঁজা উচিত। এখন থেকে সেটাই করব। যদি মরতেও হয় না, নিজের ক্যারেক্টারের সাথে মরব। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকার উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। সাবধান। এই মিলিটারি, কি এখানে কেন?
নিজের পাকেও কাটাতে চাস নাকি? এই মিলিটারি, এই এই সোলজার নয়, সম্মান দিয়ে কথা বল। মা, এই কি বলেছিলিস আমাকে? যা দেখেছি ভুলে যেতে, যা দেখেছি সব ভুলে যা, যা দেখেছি সব ভুলে যা। দাদু, সেদিন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আর আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। ওনাকে খুন করা হয়েছে। ওই জানোয়ারটা আমার চোখের সামনে ওকে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। সরি দাদু, রিয়েলি সরি। তোকে তখনই না মেরে আমি ভুল করেছি। তাহলে এখন মার, মার না। এই ফাঁক করে দেব। মেরে ফেল। উনি তো 70 বছর আগেই দেশের জন্য নিজের প্রাণ দেওয়াতেও রাজি হয়েছিলেন। এখন মারা গেলে কি হবে? মার না, মেরে দেখা। তোর হাতে এই ছুরি ধরার স্বাধীনতাটাও এই মানুষটার সাহায্যে এসেছে, আর তুই তাকে মারতে চাস। এই পাগল হয়ে গেছিস নাকি? What the fuck? এই দাঁড়া, চল। Hey! Oh shit!
লাইন অফ কন্ট্রোল। এখন থেকে এই প্রপার্টি আর এখানে থাকা মানুষজনেরা আন্ডার কন্ট্রোল অফ সোলজার সুরিয়া। কি বলছিস তুই? সেদিন গাড়ি চালিয়েছিল ওই ছেলেটা? এইভাবে কি দেখছিস? সেই তো। আমিও খাবো কাকিমা। দাও। দাঁড়াও। সে উল্টোপাল্টা বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। বিশ্বাস করুন। তুমি জানো তো আমার লোকদের মারলে কি হয়? শুধু মারিনি, মেরে ফেলেছি। কিরে, পুরোটা বলিসনি? মেরে ফেলেছো? কেন? আমি রেগে গেছিলাম। এত রাগ কেন? এত রাগ ভালো না। এই পৃথিবীর সবার রাগ হয়। এই ভারতবর্ষে 110 কোটি মানুষ আছে, সবারই ভেতরে রাগ আছে। একদম ঠিক। কে বসতে? খাবারের নুন ঠিকই ছিল, কিন্তু আমি একটু খাবারের নুনটা বেশি খাই। খাবার দারুণ ছিল কাকিমা। অনেক দিন ধরে খুব ভালো ঘুম হয়নি। আমি এখন একটু ঘুমোতে চাই।
না চাল্লা, রাগটা কমান। আপনার ছেলে ওড়াতে মার খেয়েছে। ওর সাথে ঝামেলা না করে ওর সাথে আপোষ করে নিন। ওট ওট, ঘুমোছ অনেক। কেন এসব করছিস? কি চাস তুই? সবকিছু মুস্তাফাকে মারার জন্যে? শুধু এই 5% জমির জন্যে? আমি ছেড়ে দিলাম, তুইও ছাড়। আমি মুস্তাফার পরিবারের খেয়াল রাখবো, তুই বন্ধ কর। মুস্তাফার জীবন ছাড়া আর কি চাস? আর কি চাস তুই? তুমি শুনছো? আমি ওর সঙ্গে কথা বলছি, ও উত্তর দেয় না কেন? রে 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 রে, তুই আসলে কি চাস? ইন্ডিয়া। আমি ইন্ডিয়া চাই, জানি আয়। বুঝলেন না তাই না? আমার ইন্ডিয়ার আরেক সন্তান আনোয়ার। তোর মনে হয় যে তুই শুধু মোস্তফাকে খুন করেছিস, কিন্তু তুই ভুলে গেছিস যে তুই তার থেকে বড় পাপ করেছিস। তুই 5 একর জমি নিতে গিয়ে ওর মনের ইন্ডিয়াটাকে মেরে ফেলেছিস। এটা আমার দেশ নয়। ও ডাক্তার হয়ে দেশের সেবা করতে চেয়েছিল, আর আজ ও নিজে এই দেশ ছেড়ে চলে গেছে। এখন আনোয়ার কোথায়? কি করছে এখনো? এখনো কোন সমস্যায় আছে? কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে? আমাদের মধ্যে এখানে কেউ কি সেটা জানে? তোদের মতো লোকেদের জন্য যদি কেউ ভুল পথে যায়, দেশকে ঘেন্না করে, দেশের বিরুদ্ধে গিয়ে দেশের ওপর আক্রমণ করে, তখন আমার মতো সোলজারের কি উচিত? তাদেরকে মেরে ফেলা। বাইরে থেকে নয়, তোদের মতো জানোয়াররা দেশের ভিতরে থেকে শত্রুদেরকে জন্ম দিচ্ছে। তোদের সাথে আতঙ্কবাদীদের পার্থক্যটা কোথায়? রে 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 রে, আমি পাকিস্তানি, আমি পাকিস্তানি, আমি ভারতীয়। প্রমাণ কি? প্রমাণ কি? প্রমাণ চাই? প্রমাণ এইগুলো দেখ। প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, এমনকি পাসপোর্ট আছে। আমি ভারতেই জন্মেছি আর ভারতের মাটিতেই দাঁড়িয়ে আছি। ইন্ডিয়া পকেটে নিয়ে ঘোরার জিনিস নয়, এটা বুকে থাকে। ভারতে থাকলেই ভারতীয় হওয়া যায় না। ভারতীয় হতে গেলে ভারতকে বুকে রাখতে হয়, ভারতকে মন থেকে ভালোবাসতে হয়। আমি তোকে ঠিক 24 ঘন্টা সময় দিলাম। আনোয়ারকে খুঁজে বের কর। যাও খোঁজো। আমি জানতে চাই না ওকে কোথায় পাবে, কিন্তু আমি ওকে দেখতে চাই। নিজের শক্তি কাজে লাগিয়ে আজ পর্যন্ত অনেক খারাপ কাজ করেছো, এবার সেটাকে ভালো কাজে লাগানোর চেষ্টা করো। আর একটা কথা মনে রাখবে, আনোয়ারকে নিয়ে আমি যা ভাবছি তা যদি সত্যি হয়, তাহলে সেই যুদ্ধের পরিণতি আমি তোর ছেলেকে দিয়ে শুরু করব। বিশ্বাসঘাতক নয়, একজন দেশপ্রেমী। মুস্তাফা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। বাবার মৃত্যু সহ্য করতে না পেরে আনোয়ার ঘর ছেড়ে চলে গেছে। আনোয়ারকে খোঁজা আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ যা খুশি ব্যবহার করে এই খবরটা ছড়িয়ে দাও। আমি জানতে চাই আনোয়ার কোথায় আছে। সোলজাররা আমাদের সুরক্ষা করে, আর আমাদের কর্তব্য তাদের সন্তানের সুরক্ষা করা। একটি সরকারি প্রতিবেদন থেকে খবর এসেছে এখনই দিল্লিতে একটি বিশাল বিস্ফোরণে 100 জনের বেশি আহত হয়েছে। কিন্তু এই ঘটনার জন্য কে দায়ী পুলিশ তদন্ত জারি রেখেছে। ও এখন কোথায় আছে, কি করছে, কেমন আছে, বেঁচে আছে কিনা, কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমাদের মধ্যে এখানে একজনও জানে না। আমি প্রায় পুরো দেশ খুঁজে ফেলেছি, তবু এখনো আনোয়ারের কোনো খোঁজ নেই। আনোয়ার কি আমাদের পরিবারের না? পুরো দেশ তোমার অপেক্ষায় আছে, প্লিজ ফিরে এসো। ওই প্রথম না তুমি কাউকে মারবে? মারবো প্রথমবার, কিন্তু মারতে আগেও দেখেছি। কাকে মারতে হবে? তুমি আনোয়ার, তাই না? আনোয়ার, আপনার পরিবারের সাথে যা হচ্ছে তার ন্যায় বিচার হবে, অপরাধীদের শাস্তি দেওয়া হবে। কেন আমাদের 9 উইকেটের লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। বলুন, উত্তর দিচ্ছেন না কেন আনোয়ার? হ্যালো হ্যালো আনোয়ার, আপনি কি খুশি নন? না, ও খুশি নয়। দেখুন স্যার, ন্যায় বিচার তো হচ্ছে। দুর্ঘটনার সময় সাহায্য করাকে বলে ন্যায় বিচার, আর দুর্ঘটনার পরে সাহায্য করলে সেটা হয় সহানুভূতি, যেমনটা আমরা এখন সবাই করছি। লেট রিয়েলাইজেশন। আপনাদের সবার নিশ্চয়ই 1983 সালে কপিল দেবের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতার কথা মনে আছে, কিন্তু মোস্তফার কথা আপনারা কেউ জানেনই না, যে কিনা আপনাদের জন্যই যুদ্ধ করেছে। তার মতো একজন মানুষকে আমাদের হৃদয়ে রাখা উচিত, শুধু স্মৃতিতে নয়। আর আমরা কিন্তু শুধুমাত্র মোস্তফাকে হারাইনি, আনোয়ারের প্রতি দেশের বিশ্বাসকে হারিয়েছি। এবার রাইট আনোয়ার, আমি তোমার সাথে আছি। আমিও তোমার মতো রাগী আনোয়ার। আমি আমার 14 বছর বয়সে ঘর ছেড়ে চলে গেছিলাম। হয়তো আমি আব্দুল কালামের মতো হতে পারতাম, আবার ওসামা বিন লাদেনও হয়ে যেতে পারতাম,
কিন্তু সেসব না হয় আমি হয়েছি আমার মতো। আনোয়ার, আমরা নিজেরা জীবনে যেটা হতে চাই সেটা সবসময় নিজেদের হাতে থাকে না, কিন্তু সিচুয়েশন থেকে পালানো উচিত নয়। সিচুয়েশন সময়ের সাথে সাথে বদলে যায় আনোয়ার, শুধু বদলানো উচিত নয় আমাদের ক্যারেক্টার। তোমার সামনে কি অবস্থা দেখো আনোয়ার, তোমার বাবার মৃত্যুদিনকে কেউ আসেনি, আর আজ এত লোকেরা এসেছে তোমার জন্য। সবাই দেরি করে এসেছে, এটা ভুল, কিন্তু দেরি হলেও তাদের আশাটা গুরুত্বপূর্ণ। একটা কথা বলি, আল্লাহ কে ঘর মে দের হ্যায় মগর অন্ধের নেই। এখনো যদি তোমার মনে হয় যে এটা তোমার দেশ নয়, এটাই যদি তোমার সিদ্ধান্ত হয়, এটা ছিঁড়ে ফেলো। ওই তো सूर्या की পাশ করেছে প্রফেসর, সে ফেল করেছে। সে তার স্বপ্নের জন্য তার চরিত্রকে বদলাবে না। সে বর্ডারে যাওয়ার জন্য সবকিছু করেছিল, যা যা করা সম্ভব। তার ভেতরে দেশের জন্য এক অন্য আবেগ। সূর্যাকে নিজের ছেলে বলতে লজ্জা পেতাম স্যার, এখন গর্ব হয় ওকে ছেলে বলতে। আমার জীবনের পড়ার সবচেয়ে সেরা বইটার নাম সূর্যা। সূর্যা এখন কোথায় প্রফেসর? হ্যালো হ্যালো, এখানে একটা চাকরি আছে। চাকরি? স্যার, এটা আপনি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। I missed you, বাবা, I missed you. আমিও তোমাকে মিস করেছি সূর্য। তুমি সবসময় বর্ডার বর্ডার করো, বর্ডারে কি আছে? বর্ডার যখন বর্ডারে পার হয়
মনটা যেন আনন্দে খুশিতে নেচে ওঠে। সেখানে গিয়ে চারিদিকের উজ্জ্বল আলোয় মনে হয় চোখটা জুড়িয়ে যায়। বুকের ছাতিটা দেশের ম্যাপের মতোই ঠিক যেন চওড়া মনে হয়। যখন আপনি শিখরে পৌঁছানোর পর পেছনে ফিরে তাকাবেন এবং পেছনে ফেলে আসা শুধু নিজের পায়ের চিহ্নগুলো দেখতে পাওয়া যাবে। আর তার থেকেও বেশি, যখন আপনি এই দেশের 125 কোটি মানুষকে রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন, সেই মুহূর্তটাকে জীবনের সেরা মুহূর্ত মনে হবে, যখন এত কোটি ভারতীয় তোমার ভরসায় রাতে ঘুমোতে যাবে।